আমরা যে জগতে বাস করি তাতে ভালো জিনিস করতে গেলে বা বলতে গেলেও ডেরোগেটরি কিছু মন্তব্য আসেই। প্রডিউসিং ইজ অ্যান এক্সট্রিমলি থ্যাঙ্কলেস জব। পাহাড়ের প্রতি একটা প্রেম আছে আমার, ডেফিনেটলি। পাহাড়ের কোলে গেলে আমি কতটুকু, সেই রিয়েলাইজেশনটা বারবার হয় আমার। অভিনেতা বিক্রমও প্রবলি ছুটিতে থাকে। বড় পর্দা দিয়ে টলিউডে অভিষেক, ছোট পর্দায়ও তাকে আপন করে নিয়েছেন দর্শক। বরাবরই অন্য ধারার চরিত্র তাঁর পছন্দের। সম্প্রতি অভিনেতা থেকে প্রযোজক হয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। ওয়েব সিরিজ তার কাটা নিয়ে ফিরেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে অন্ধকার সময় থেকে আলোয় ফেরা। আনন্দবাজার.com-এর সঙ্গে আড্ডায় বিক্রম চট্টোপাধ্যায়। প্রযোজক হওয়ার পরের উপলব্ধি? হ্যাপেনিং, এক্সাইটিং, চ্যালেঞ্জিং, সব মিলিয়ে মিশে সিনেমা নিয়ে বা একটা ক্রাফট নিয়ে এখনও কত কিছু শেখা বাকি ছিল আমার, যে বিষয়টা অভিনেতা হিসেবে কোনোদিনই বুঝতে হয়নি, জানতে হয়নি, দেখতে হয়নি। সেরকম নানান চ্যালেঞ্জেস, নানান বিষয় নতুন করে শেখা। এবং এর মাধ্যমে বোধহয় আমার সকল প্রডিউসার বন্ধুদের প্রতি, প্রডিউসার দাদাদের প্রতি আমার অনেকটা সম্মান এবং সহানুভূতি দুটোই বেড়েছে। কারণ প্রবলি প্রডিউসিং ইজ অ্যান এক্সট্রিমলি থ্যাঙ্কলেস জব। যা যা কাজ একজন প্রডিউসারকে করতে হয় সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেগুলোর জন্য তারা আলাদা করে বোধহয় কোনো ভালোবাসা, অ্যাটেনশন, মান সম্মান এখন পর্যন্ত পায় না। মানে সেই দায়িত্ব যতক্ষণ না নিজের কাঁধে এসে পড়ছে ততক্ষণ তো দূর থেকে দেখে কতটুকুই বা বুঝবো। কিছুটা বোঝা যায়, অনেকটাই। নানান সময় অভিনেতা হিসেবে হয়তো আমি কমপ্লেনই করেছি, এটা এখনো করেনি, ওটা এখনো করেনি, এটা এখনো হয়নি, সেটা এখনো হয়নি। বাট তার পেছনে কী কী ক্রাইসিস, কী ভাবে আসতে পারে, কী কারণে একজন প্রডিউসারকে অন্য কিছুকে প্রায়োরিটাইজ করতে হতে পারে, আমার যেটা প্রায়োরিটি বলে মনে হচ্ছে তার বাইরে গিয়ে, সেইটা যতক্ষণ এই কাজটা করেছি বোঝা একটু ডিফিকাল্ট ছিল। ফ্যামিলি ম্যান হয়ে ওঠা, থেকে শেখা। জীবনের কোনো একটা সময় মনে হয়েছিল যে যাই হয়ে যাক না কেন, যে কোনো সিচুয়েশনে হাতে গোনা কিছু মানুষ পাশে থাকে, এবং তাদের মধ্যে অবভিয়াসলি একদম যারা নিজের পরিবার, বাবা মা বোন, আরও কাছের কিছু লোকজন, খুব কাছের কিছু বন্ধু, এদের বাইরে তো কাউকে খুঁজে পাওয়া যায় না। তো যাদেরকে আমি আমার জীবনের সব থেকে কঠিন সময় পাশে পাবো, তাদের জন্য সময় বের করা, তাদেরকে প্রায়োরিটাইজ করতে পারাটা বোধহয় আমার জন্য ইম্পর্টেন্ট। সেটা আমার থেকে শেখা। অবসর যাপনের নেপথ্যে ঈদের পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, বা পাহাড়ে বেড়াতে গিয়ে। সিনেমা দেখাটা আমি এর মধ্যে কাউন্ট করলাম না, কারণ ওটা তো আমাদের রেগুলার হোমওয়ার্কের মধ্যে পড়ে, এবং সেইটা ইজ অ্যান অনগোয়িং প্রসেস। সিনেমা দেখা, শেখার চেষ্টা করা, নিজেকে আপগ্রেড করা। সব থেকে ভালো সিনেমা, সব থেকে খারাপ সিনেমা, সব থেকে এন্টারটেইনিং সিনেমা, সব থেকে বোরিং সিনেমা, সব থেকে ক্রিঞ্জ সিনেমা, যেগুলো দেখার সময় নিজেরই মনে হয় বাট এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। সব কিছু কিছু না কিছু শিখিয়ে যাবে। সেটা অভিনেতা হিসেবেও তাই, এবং গোয়িং ফরওয়ার্ড প্রডিউসার হিসেবেও তাই। ভালো ছবি, খারাপ ছবি, আদৌ কিছু হয়? আমার মনে হয় যে ছবি যদি অনেস্টির সঙ্গে বানানো হয়, প্রত্যেক ছবির একটা অডিয়েন্স তৈরি হয়। আমাদের প্রচেষ্টা কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের খারাপ লাগবে। কিছু ছবির ক্ষেত্রে অনেক মানুষের ভালো লাগবে, কম মানুষের খারাপ লাগবে, বা উল্টোটা, অনেক মানুষের খারাপ লাগবে, কম মানুষের ভালো লাগবে। সুতরাং ভালো ছবি, খারাপ ছবির সংজ্ঞাটা এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। আমি যেটা বিশ্বাসী সেটা হচ্ছে নিজের 200% দেওয়া, এবং এমন একটা ছবি তৈরি করতে পারা যাতে আমরা বিশ্বাস রেখে বানিয়েছি, এবং হোপ যাতে একটা অডিয়েন্স সেটার সঙ্গে কানেক্ট করে এবং সেটার দ্বারা এন্টারটেইনড হয়, এসে দেখে, এনরিচড হয়, কিছু একটা হয়। সোলো ট্রিপ, আমার কাছে পাহাড় হচ্ছে এই আমি যে লাইফটা প্রত্যেকদিন লিড করি তার থেকে মানে সম্পূর্ণ একটা অন্য এক্সপিরিয়েন্স। আমার যখন মনে হয় যে আমার অভিনেতা হিসেবে কমিটমেন্টস, বা এখন প্রডিউসার হিসেবে কমিটমেন্টসে আমি অনেক বেশি জর্জরিত হয়ে গেছি, তখন আমি পাহাড়ে চলে যেতে পছন্দ করি। কারণ আমাকে খুব গ্রাউন্ডেড রাখে পাহাড় বলে আমার মনে হয়। তারা এতই বিশাল, এতই ইনর্মাস, যে তাদের পাহাড়ের কোলে গেলে আমি কতটুকু, এবং আমার আশেপাশের প্রবলেমগুলো তার থেকেও কত ছোট, সেই রিয়েলাইজেশনটা বারবার হয় আমার। সো মাউন্টেন্স আর দ্য রিজন দ্যাট আই স্টে সেন। মানে আমি তো পাহাড়ে এই জন্য পালিয়ে যাই যাতে ফিরে এসে আবার নতুন করে কাজ করতে পারি। সুতরাং ওই সময় অভিনেতা বিক্রমও প্রবলি ছুটিতে থাকে, কিচ্ছু ওরকমভাবে অবজার্ভ করে না, এফোর্ট দিয়ে শুধু ঘোরে, নিজের সঙ্গে সময় কাটায় অনেকটা। হ্যাঁ, 23 থেকে রেগুলারলি সোলো ট্রিপ করি, 22 থেকে ইনফ্যাক্ট। গত 4 বছরের আমার বেশিরভাগ বেড়াতে যাওয়াগুলোই একা, এবং এই একা বেড়াতে যাওয়াটা অদ্ভুত নেশার মতো। মানে প্রথম একটা দুটো ট্রিপে মনে হতে যে বাবা ব্যাপারটা বোধহয় খুব বোরিং হবে, কি করব 15 দিন একা একা পাহাড়ে ঘুরে বেড়াবো, কাদের সাথে কথা বলবো, কেউ কথা বলার নেই। বাট আই থিঙ্ক ফ্রম দ্য সেকেন্ড ট্রিপ অনওয়ার্ডস এটা না একটা অদ্ভুত নেশার মতন কাজ করে। পাহাড় এবং প্রেম,
পাহাড়ের প্রতি একটা প্রেম আছে আমার ডেফিনেটলি। প্রেম জীবনে খুব ইম্পর্ট্যান্ট, ভালোবাসা জীবনে খুব ইম্পর্ট্যান্ট, বাট সেটা যদি এই মুহূর্তে জীবনে না থাকে তাহলে তার পিছনে দৌড়তে আমি বিশ্বাসী নই। এমন কোনো মানুষ নিশ্চয়ই আমার জীবনে থাকবে, ছিল, ভবিষ্যতে আসবে, যাদের প্রতি আমার খুব এফর্টলেসলি একটা ভালোবাসা তৈরি হবে, প্রেম জাগবে। এবং যদি এরকম কিছু হয় তাহলে ডেফিনেটলি আই উড গিভ ইট আ শট অ্যান্ড সি যে আমার জীবনে সে কতদিন থাকতে পারবে, থাকতে চাইবে, আমি কতদিন থাকতে পারবো। তো আমি খুবই প্রেমে বিশ্বাসী, বাট জীবনে মানে সবসময় প্রেম থাকতে হবে এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই আমার। আমি না কম্প্যানিয়নশিপে খুব বিশ্বাসী। আমার মনে হয় যে আমার সঙ্গে একটা মানুষ যদি থাকে এবং আমার গোটা জার্নিটা আমার সঙ্গে থাকে, তাহলে বুড়ো বয়সে গিয়ে আমার সুখ দুঃখ, আমার চড়াই উতরাই, আমার কঠিন সময় ভালো সময়, এই সবটা আবার নতুন করে রিলিভ করতে পারবো তার সঙ্গে। যদি সেরকম কোনো মানুষই না থাকে যার সঙ্গে গোটা জীবনটা দেখতে পারলাম, তাহলে তো বুড়ো বয়সে গিয়ে যখন রিলিভ করবো, এই আনন্দগুলো শেয়ার করার বা এই লড়ার এক্সপিরিয়েন্সটা আবার নতুন করে হয় না, মানে স্মৃতিচারণ করা হবে না আর কি। তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তার কাটার চরিত্র এইটা না গল্প বা শব্দ দুটোই হয়নি, আমাকে এই চরিত্রটার কথা বলা হয়েছিল, তখনও গল্প রেডি হয়নি। আর এই নামটা কোইন্সিডেন্টলি আমার দেওয়া। তার আগে এই সিরিজটার একটা অন্য নাম হওয়ার কথা ছিল। আমার মনে হয়েছিল যে সেই নামটার থেকে তার কাটা নামটা বেশি অ্যাপ্ট হবে, এবং জি5 তাতে রাজি হয় আর সিরিজের নাম তার কাটা হয়ে যায়। তো তার কাটা নামটা থ্যাঙ্কফুলি আমার খুব মজার লাগে, কারণ আমাদের আশেপাশে প্রচুর তার কাটা আছে। আমরা কথায় কথায় লোককে তার কাটা বলে অভ্যস্ত। আর যে চরিত্রটার ব্রিফ আমাকে দেওয়া হয়েছিল তাতে তার কাটা ছাড়া অন্য কোনো নাম হতে পারে বলেই আমার মনে হয়নি তখন। সো দ্যাটস দ্য রিজন ইট ওয়াজ তার কাটা, বাট প্রাইমারিলি চরিত্রটার জন্য। আমরা যে জগতে বাস করি তাতে ভালো জিনিস করতে গেলে বা বলতে গেলেও ডেরোগেটরি কিছু মন্তব্য এসেই থাকে, সোশ্যাল মিডিয়ার যুগে তো আরও বেশি। সুতরাং যে কোনো জিনিসেরই ফ্লিপ সাইড থাকতেই পারে, তার কাটারও থাকতে পারে, বাট সেইটার জন্য নাম তো চেঞ্জ করতাম না ডেফিনেটলি। ওকে, দুটো আলাদা চরিত্র সম্পূর্ণভাবে। আমরা এখানে পোস্টারেও যেরকমভাবে দেখতে পাচ্ছি যে অগ্নির দুটো আলাদা সময়, এই গল্পের দুটো আলাদা ফেজ নিয়ে পুরো সিরিজটা। এবং একটা সময় একজন খুব এফেক্টিভ পুলিশ অফিসার, রাগেড, অ্যাকশন ড্রিভেন, যেরকম আমরা টিপিক্যালি দাবাং পুলিশ অফিসারদের দেখে থাকি সেরকম। ভাইকে খুব ভালোবাসে, বেস্ট ফ্রেন্ড আছে, কাছের কিছু মানুষ আছে, অ্যান্ড তারপরে এমন কিছু জিনিস ঘটে ওর জীবনে যেখান থেকে ওর সম্পূর্ণ তার কাটে। গল্পটাই অন্যরকম, গল্প চরিত্রায়ন এতটাই অন্যরকম যে, কারণ আমরা ওয়েবের ক্ষেত্রে খুব সেফ খেলার চেষ্টা করি, খুব টেলিভিশন প্লাস, খুব নারী কেন্দ্রিক গল্প, এবং তার বাইরের গল্প আমরা এই মুহূর্তে কমই অ্যাটেম্প্ট করছিলাম বেশ কিছু দিন ধরে, যেখানে এখানেই করার সুযোগ আছে, ওয়েবেই করার সুযোগ বেশি বলেই আমরা সারা ভারতবর্ষের ক্ষেত্রে তাই দেখি। মানে অন্যান্য ভাষায় আমরা ওয়েবে অনেক বেশি সাহসী কন্টেন্ট দেখি, এবং বাংলাতেও সেরমটা হলে খুব খুশি হব